তারপর সরু জলপথ পেরিয়ে যাচ্ছি পুরাতনকে দেখব বলে। কে সেই পুরাতন? কখনো কি হাসির দলের সঙ্গে মিশে গিয়েছিলাম, কিংবা কোনো সোনালি লেজের পুটির সঙ্গে হয়েছিল দোস্তি? কখন বৃক্ষ ছুঁড়ে দেবে গাব, পেয়ারা, জামরুল, সে আশায় এমন কোনো শ্রাবণ দিনে হাত পেতেছিলাম। যেমন গোছানো ছিল ফেলে আসা কিংবা হারিয়ে যাওয়া আমার গ্রাম। খালের দুই দিকে তেমন করেই কেউ যেন আজ সাজিয়ে রেখেছে তাকে। তবে কিছুই খোয়া যায়নি, এমন স্বস্তির সংবাদ নেই। এই যে আমরা যে খাল দিয়ে যাচ্ছি, খালের দুই পারের মানুষ, এদের জীবনযাপনের কি পরিবর্তন দেখছেন? জীবনযাপনের এখন আগে চাইতে এখন বর্তমানে বেশি একটা সুবিধা না। আগে খাল পাড়ে যারা থাকতো বিভিন্ন ধরনের ব্যবসা করতো, ধান চাল সিদ্ধ করতো। এখন বর্তমানে দিনের দিনে মিল কারখানা বিভিন্ন কমে গেছে। এখন অন্য নদীকে চাকরিজীবীতে চলে গেছে। শুরু থেকেই এই ট্রলার চালান? হ্যাঁ, শুরু থেকে। নাকি না, ইঞ্জিন ছাড়া নৌকা? শুরু থেকে। আপনি তো ইঞ্জিন ছাড়া নৌকা দেখেছেন? হ্যাঁ, দেখছি, তবে চালাই নেই। হ্যাঁ, কিন্তু সেই নৌকাগুলো কিভাবে চলতো একটু বলেন। সেগুলো আপনার কেউ বইঠে পাইতো, কেউ আবার দড়ি বেঁধে গুম টানতো চরে নামিয়া, কেউ দাঁড় টানতো। এইভাবে ধরেন আমরা যে 1 ঘন্টায় যাই, ওই সময় তো যাইতে লাগতো কেন একদিন। এই অঞ্চলের মানুষের মূল জীবিকা কি ছিল? এই অঞ্চলের মানুষের মূল জীবিকা ছিল আপনার বেশিরভাগই ধান চাল সেদ্ধ, এটা বেশিরভাগই ছিল। সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে? আস্তে আস্তে অনেক কমে গেছে অটো মিল হওয়ার কারণে। মাছের সাথে সম্পর্ক চলে যাচ্ছে? মাছও আস্তে আস্তে কমে যেতেছে, এখন আগের মতো মাছ হয় না। হয়তো ঠিকানাটি নতুন, কখনো আসা হয়নি আগে, কিন্তু ভাবনায় ছিল সে। আষাঢ় শ্রাবণে যেমন নিমঝিম সুর শোনার অভ্যাস ছিল, মেঘ মল্লার আগে শুধু কি আমি সে দুলে ওঠেনি? নেমে পড়েনি সিক্ত উঠোনে বর্ষার আগে, বৃষ্টি হার মানত তার নুপুরের ধ্বনির কাছে। শ্রাবণের ঘনঘটা প্রকৃতি ও গ্রামের মানুষের জীবনকে কখনো শ্লথ করতে পারেনি। খালের দুই কূলের প্রকৃতি ও মানুষের রাখি বন্ধন দেখে মন বলে, হয়তো আমি তাকে পেলাম সেই পুরাতনকে। মেঠো পথে হেঁটে যাওয়ার ছন্দ কেন যেন ভুলিনি। সেই পুরানো সাঁকো, আলসে চায়ের স্টল, মুখচিত্রগুলো এখনো দৃঢ় দীপ্ত। মুঠোতে ভর্তি প্রাপ্তির মাঝে আছে এক ফালং দীর্ঘশ্বাস। এই যে সন্ধ্যা নদীর পাড়ের যে গ্রামগুলো, এই গ্রামের জীবনের কি পরিবর্তন, নদীরই বা কি পরিবর্তন দেখলেন আপনি? নদী তো আমরা ছোটোবেলা যা দেখেছি, নদী অনেক ছোট ছিল, আস্তে আস্তে করে নদী ভেঙে অনেক বড় হয়ে গেছে। এপারের জায়গা ওপারে উঠছে। আর বিশেষ করে এর আগে আমরা ছোটোবেলা দেখেছি আমাদের এখানে কৃষিকাজের পরে ব্যবসার ভিতর ছিল কুটিয়েলি। ধান সিদ্ধ করে চাল বানাইতো, বানাই বেড়া নিয়ে বিক্রি করতো। এবং বানাই বেড়ার চাউল আপনার বাংলার বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বলতে গেলে সব জায়গায় যাইতো এখান থেকে। আগে জমা জমি চাষাবাদ করতাম, কিন্তু ধান হইতো না। 1 বিঘা 60% 1 বিঘা আমাদের কাছে বলি, তাতে ধান হইতো 10 থেকে 12 মণ। এখন 60 মণ। সেই জমি 60%। পরিবর্তন হওয়ার একমাত্র কারণ এই শিক্ষাবিদ্যা। ওরা ধান বাহিরে যাই চাকরি বাকরি করি তো যা, এখন খুব মহা শান্তিতে আমারও। আর গ্রামের মানুষের মধ্যে সম্পর্ক কি অবস্থা? আগে যে সম্পর্ক ছিল না? আলহামদুলিল্লাহ। তবে আসলে কি আগের যে আন্তরিকতা ছিল, অভাবের ভিতরেও আন্তরিকতাটা ভালো ছিল। এখন কিন্তু কিছুটা স্বাবলম্বী হওয়ার কারণে মানুষ কিন্তু যার চিন্তা সেই করে, অপরের চিন্তাটা একটু কম করে। স্বার্থপর হয়ে গেছে। বলতে গেলে আগে যেরকম ছিল যে একজনের একটা বিপদে পড়লো যেভাবে আগাই আসতো, এখন কিন্তু ওইভাবে আসে না। আগে 1 উঠোন 6 ঘর 4 ঘর সেটা আছে এখন, নাকি ভাগ হয়ে গেছে? এখন অনেকটাই হয়েছে। আর ওই একত্র ফ্যামিলিও কমে গেছে, এখন আর নাই। ও, যৌথ পরিবার খুব কম। কিন্তু একলা হয়ে যে কি মানুষ সুখে আছে, আপনার কি মনে হয়? না, সুখী না।
ব্যক্তিগতভাবে দেখা যায় দেড় সুখে হয়ে গেছে। কিন্তু ওই সামাজিকতার বন্ধনে যে আগে একটা ছিল ওইটা এখন তা সমাজের ওই সৌন্দর্য শেষ হয়ে গেছে। শেষ হচ্ছে। ঠিক আছে আচ্ছা, আচ্ছা, ভালো ঠিক থাকেন। আছে। ঝুম বৃষ্টি মানে ছুটির ঘন্টা, আমার জানা এমন ছিল। দেখার ইচ্ছে ছিল যাকে নিজেকে উজাড় করে দেওয়ার সর্বস্বতা এখন আছে তার। এই গায়ে এসে স্কুল বেলায় ফিরে যাওয়ার স্বাদ জাগে। সন্ধ্যার আঁচলে যে গ্রাম, নকশি আঁকা সেই গ্রামের বর্ষার স্কুল মানেই তো দুরন্তপনা। আছে চোখ, শরীর জুড়ে ঋতু উপভোগের স্বাদ। সেই স্বাদ হারিয়েছি। সন্ধ্যা পাড়ে ফিরে পাওয়া শৈশব, তাদের চোখের তুলিতে আঁকা নতুন পুরাতন গ্রাম। গ্রাম মানেই তো আনন্দলোক। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। তা তোমাদের এই যে এই স্কুলে যখন পরীক্ষা হয় তখন আসে না যে আমাদের গ্রাম বর্ষাকাল রচনা আসে? হ্যাঁ আসে। তা কোন কাল পছন্দ, কোন ঋতু তোমাদের পছন্দ? বর্ষা। এখন বর্ষা দেখে বর্ষা পছন্দ নাকি? তাই বর্ষা কেন পছন্দ বলো তো? বর্ষায় ঠান্ডা হইলে একটু খিচুড়ি খাওয়া যায়, তারপরে ফুটবল খেলা যায়, একটু উপভোগ করা যায় দৃশ্যটা। কখনো রচনা লিখেছো আমাদের গ্রাম? হ্যাঁ, নদীটা কেমন লাগে? সন্ধ্যা নদী তোমাদের কেমন লাগে? অনেক ভালো লাগে। তো নদীতে সাঁতার কেটেছো? হ্যাঁ। নদীতে হ্যাঁ, নাকি খালে সাঁতার কেটেছো? খালেও কেটেছি। নদীতে সাঁতার কেটেছো? হ্যাঁ। ঠিক আছে। সন্ধ্যার জলে আমাকে পেয়ে অভিমান ভেঙেছে আকাশে। ঝড়ো ঝড়ো ঝরে পড়ছে সন্ধ্যায়। মেঘ তার অভিমান নিয়ে আমার বুকেও আশ্রয় খুঁজে। চোখ রাখি সন্ধ্যার বুকে, তার হৃদয় বিস্তৃত। এক আকাশ অভিমান জড়িয়ে রাখতে পারে সে। আমি না হয় বড় জোর 2-1 ফোঁটার কথা শুনতে পারি। ফোটায় ফোটায় কত গল্প। অভিমানের খোলসে সন্ধ্যার দুই কূলে মানুষের আনন্দ বেদনা, মিলন ও বিরহের কাব্য ঝরে পড়ছে। অভিমান শুধু মেঘ করতে জানে, অভিমান জানে মেঘের সখী মাছও। আমরা নদী থেকে নদীতে ভেসে বেরিয়ে দেখছি মাছেরা আগের মতো ধরা দিচ্ছে না জেলেদের জালে। এ শুধু অভিমান নয়, প্রতিবাদও। যে জালের সঙ্গে ছিল জল ও মাছের মিতালি, সেখানে প্রতারণার ফাঁদ পেতেছে লোভী মানুষ। আপনার কি জাল এটা? কেউ বলে টোনা, কেউ বলে চায়না, এটাই বলে। কতদিন যাবত এই জাল দিয়ে আপনি মাছ ধরেন? এই 2 বছর। তা আপনার এই যে জালটা দিয়ে নাকি সব ধরনের মাছ এসে ধরা পড়ে, তাহলে কি মাছ কমে যায়? জালটা যদি তৈরি না করতো তাহলে এটা তো আমরা এখানে কেউ পারতো না, কেউ যারা তৈরি জানতো করেছে না। তাদের তো। দোষটা যারা মার্কেটে যদি না ছাড়তো তো এটা তো আমরা কেউ পাইতাম না। তা আপনি অন্য জাল ব্যবহার করতে পারেন না? অন্য জাল আপনারা ছাড়েন, আমরা কেন যে আগে আগে যে জালগুলি ছিল ও জালে এখন এই মাছ ওঠে না। ওঠে না? না, সব সবাই তো আপনারা- হারা গ্রামে 5টা জাল খুঁজতে পাইবেন না। তাই হ্যাঁ। সবাই আপনার মতো জাল দিয়ে সব মাছ নিয়ে নিচ্ছে। এলাকায় খুঁজতে এইটাই। তা মাছ তো তাহলে বড় হচ্ছে না? না, মাছ খুব বড় কম হয়। তো আমার এই জালের ঠিক আছে। নদীর জলে যাদের সংসার, আত্মীয়তা, তাদের প্রতি ঈর্ষা আমার। যদিও নদীর জলে যাদের জন্ম, বিয়ে, মৃত্যু, তাদের সেই জীবন বেছে নেওয়ার দুঃসাহস আমার নেই। ডাঙ্গার কারোরই নেই। আমরা শুধু দূর থেকে মেঘ রোদ্দুরে তাদের জীবনের আলো আধারের খেলার দিকে মুগ্ধ চোখে তাকাই। কান সরিয়ে নেই লড়াইয়ের গল্প শুনবো না বলে। তারাও বেশ আছে। ডাঙ্গাকে মোটেও তোয়াক্কা করে না, স্বপ্ন দেখে না, ছক আঁকে না ডাঙ্গা জয়ের। কত বছর যাবত এই নৌকায়? এই মারপেটের থেকে পড়ে গিয়ে নৌকোয় কতক্ষণ থাকেন নদীতে? ধরতে গেলে
24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় বেশি থাকা লাগে। তা কি কি মাছ উঠে এটার মধ্যে? ওটা পোমা মাছ, ইলিশ মাছ। আজকে তো এখন পর্যন্ত মাছ দেখছি না, গতকাল কেমন পেয়েছিলেন? গতকাল হুম 400 টাকা বেশি। কবে পেলেন সর্বশেষ ইলিশ? এটা নিজেও মনে নেই, লাশ উগাইছে। ও নিজেরই মনে নেই কবে ইলিশ পেয়েছেন? হ্যাঁ, এখন কি কমে গেল সন্ধ্যা হইতে ইলিশ? অনেক কমছে। কারণ কি আপনার কি মনে হয়? কি মনে হইবে, ওই সরগরা বাদা এসব পাকিয়েতে, চায়না জাল পাকিয়েতে সব শেষ। এই 1 মাস ধরে মাত্র টাকা পাচ্ছি 2700 না কয় টাকা, আর আগে কোনো মাছ নেই। মানে 1 মাসে 2700 টাকার মাছ বিক্রি করছেন মাত্র? হ্যাঁ। তাহলে মাছ কমতে শুরু করলো কখন থেকে, কি মনে হয় আপনার? এই নদীতে ব্রিজ হচ্ছে, ঠিক আছে, কত চর জাগছে, ঠিক আছে, আবার স্রোত কম, এই কারণে ইলিশ মাছ কমে যাচ্ছে। বাজারে সব ছোট ছোট ইলিশ ধরি, আমরা যে এই সাইজ ধরি আধা কেজি 700 গ্রাম ইলিশ, আর বাজারে ধরে সব গুড়ি সাইজ ইলিশ। তো এগুলি ধরছে, তা কেউ আটকাচ্ছে না? আটকাবে তার লোকেই তো নাই, আটকাবে কি? আটকানোর লোক নাই না। আপনি জন্মের পর থেকে কি সন্ধ্যা নদীর উপরে? হ্যাঁ, আমি জন্মের পরেই দিই আমরা নৌকাই। এই সন্ধ্যাতে ঝড় বৃষ্টি বাদল সব কষ্ট যেটা সহ্য করতে হয়। এই নৌকাতে থেকে আপনাদের জীবিকা কি? মানে এই নৌকাই থেকেই মাছ টাছ ধরি, জাল টাল বাই, খাওয়া দাওয়াই নৌকাই। সব এই নৌকায়? রাতে কি এই নদীর মাঝখানেই থাকে? নদীর মাঝখানে। রোজগারের কি অবস্থা? ওই দেন কোনো মাসে খাইলে হনুমান, কোনো মাসে দেনা হয়, কোনো মাসে দেন 10-12 থাকে। এই মানে জাল বাইতেলে মাছ যদি পরিত্যাগ করা যায়, না করলে গাড়িটা খাওয়া লাগে। ছবির মুক্ত দেশ তুমি বাংলাদেশ। চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ধান নদী খালের যে বরিশাল, এখানকার মানুষের রোজগারের বড় উৎস ছিল ধান কেন্দ্রিক। খালের ধারের বাড়িগুলোতে এই বর্ষা মুখর দিনে ধান সেদ্ধ করার ঘ্রাণ এবং ধোঁয়া পাবো না, দেখতে পাবো না কিষাণীর ব্যস্ততা, কিন্তু ধানের ব্যবসার পাটিগণিতের কিছুটা জানা গেল এক গৃহস্থ পরিবারের কাছে। ধানের ব্যবসা কিরকম, কেমন চলছে ধানের ব্যবসা? খারাপ না, ভালো। ভালো। তা আপনি কত বছর যাবত এই ব্যবসা করেন? 30 বছর হয়েছে। 30 বছর যাবত আপনি ধানের ব্যবসা করেন। কি পরিমাণ আপনি ধান কিনেন প্রতি বছর? 810,000 মনে। ও আচ্ছা, বছর বলিয়া পুরো বছর মিলে। মানে আপনি কি কিনেন? আমন আউশ সবই কিনেন, তাই তো? হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসেন, এই যে ধান কিনে নিয়ে আসেন? গ্রাম থেকে, ওই আউরালের ওদিকে যে জমি জমা আছে, জমি জায়গা, ওখান থেকে আনি। এখন মানে সারা বছরে ধান বৃষ্টি বাদ দিয়ে সব সময় থাকে। ও সব সময়, মানে বৃষ্টির মাস বাদ দিয়ে। আচ্ছা, বৃষ্টির মাস বাদ দিয়ে সব সময় বিভিন্ন জায়গা থেকে ধান কিনে নিয়ে আসেন। আচ্ছা, আর বিক্রি চাল এখানে চাল করেন? হ্যাঁ, এখানে চাল করি। আর এই চালটা বিক্রি করেন কোথায়? ইন্দারহাওলা, বানের পেড়াও হাট বসে, আমরা ইন্দারহাওলা যাই। এখানে আপনাদের মানে কতজন শ্রমিক বা মানুষ কাজ করে? এখানে আমরা 3 জনে 3টা পরিবারই করি, ধান চাষ করি। ও নিজেরাই কাজটা করেন, শ্রমিক লাগে না?
বানারীপাড়া লঞ্চঘাটকে ঘিরে চালের হাট বসার ঐতিহ্য শত বছরে, প্রজন্মের পর প্রজন্ম এই হাট দেখে আসছে। চাল কেনাবেচার সঙ্গে যারা জড়িত তাদের স্থানীয় একটি পরিচয় আছে, কুটিয়া। আপনার ব্যবসা কি? চাল বিক্রি? কুটডেরি, কুটিয়ালি মানে? এই চাল বানান, ধান চাল বানান ব্যবসা। ও, যারা আপনারা ধান চাল বানান তাদেরকে কুটিয়ালি বলে হ্যাঁ। এই এলাকায়। শুরু করেছিলেন কিভাবে, এখন কি অবস্থা বলেন তো? আগে তো কেনা বেচা বেশি আনলে, মালটালের আমদামি আনলে বেশি, আর কেনা বেচা কম, আমদামি কম, এই কারবার তো কমিয়েই গেছে, ব্যবসা কমিয়ে গেছে। তা আপনি যখন এই যে আসলেন তখন কি পরিমাণ চাল বিক্রি হতো আর এখন কত হয়? এই হাজার হাজার মন বেচা কিনে হয়েছে, হাজার হাজার মন। আর এখন এখন ধরেন 1000 মন সব হয় না, মানে সবার মিলেও 1000 মন হয় না? হ্যাঁ, 400 মন হয়। মানে কি সারা সপ্তাহে না একদিন? ওই 8 বার। হাটবার মানে 500 মনে চলে আসছে। হ্যাঁ। তা আপনাদের এই যে পরিবারের যে অন্য এই যে ছেলেমেয়েরা আছে তারাও কি এই পেশায় আসতেছে না? করতে আসছে না, তারা এই কুটিয়ালি করতেছে না কেন? করতে জানে আর কোনো স্বাদ নাই আর। আচ্ছা, তা কুটিয়ালির দিন শেষ? হ্যাঁ, মানে আপনি যে কদিন আছেন ওই দিন কুটিয়ালি? আমাকেও ডেট শেষ এখন। আপনাদের দিনও শেষ। সপ্তাহে 2 দিন এখানে চালের হাট বসে। এই হাটে চাল কিনতে জড়ো হতো সহস্র নৌকা। ঢাকাসহ সারা দেশ থেকে ব্যবসায়ীরা এই হাটে চাল কিনতে আসতেন। সন্ধ্যা নদীর জলের সেই ভরা হাটের এখন মরা কটাল। জোয়ার আসবে তো নাই, বরং হাটটাই যেন উঠে যাওয়ার প্রহর গুনছে। আমি বোঝা দিছি ওই দিয়ে এই ব্যবসায় করি আমি। হ্যাঁ, আপনি যখন থেকে আপনার বুঝ হয়েছে তারপর থেকে আপনি চালের ব্যবসায়ী করেন? আপনার বাবাও এই ব্যবসায়ী করতেন? আমার বাবা ওই করে। তা আপনি যখন শুরু করছেন তখন চালের দর কত ছিল? এই সময় আলে একালে হাসতা আমি ওই মনে করেন 6-7 টাকা দামের কেজি দেখছি। 6-7 টাকা কেজি দেখছেন, আর এখন কেজি কত বিক্রি করছেন? এখন তো মনে করেন 50 টাকা অ্যাভেলেবল চলে। কত নৌকা? নৌকা আসলে হাজারে হাজারে নৌকা আসলে, কুডেল আসলে, ব্যাপারীও আসলে, মনে করেন টাকা দিয়ে আইতে, কাঠপট্টি দিয়ে আইতে, মুন্সিগঞ্জের ব্যাপারীরা আইতে, লঞ্চিগুন দিয়ে ব্যাপারীরা নামতে, মনে করেন 10 জন 15 জন ব্যাপারী নামতে, আর মনে করেন 500-700-1000 মন চাউল কিনতে একটা চট পাতিয়া। এখন তাহলে কমে গেছে? হ্যাঁ, এখন ওই ব্যবসা বাণিজ্য কেন কমলো কেন? যে অনেক হাট বাজার হয়ে যাওয়ার কারণে? চারিদিকে তো অনেক মিল কারখানা হয়ে গেছে না সব জায়গা, এই জন্য। আচ্ছা, কি কিনতে এসছেন? হ্যাঁ, আপনি কি এখান থেকে কিনেন সবসময় চাল? হ্যাঁ। এটা হাট যেরকম 5-6 বছর আগে যেমন ছিল তো এরকমই আছে না? না, আগে সে কেমনি এখন কম হয়, হ্যাঁ, এখন কম ওঠে চাল, চাল কম ওঠে? চাল কম খান, বস্তা চাল খায়। ও, এখন যে অটোমিলের চাল সবাই নিচ্ছে, তো এই নৌকার চাল কম খায়? হয়, কম খায়। তা এখন যে আপনি এখান থেকে কম নেন নাকি আপনিও অটো মিলে চলে গেছেন? না, আমি অটো মিলে যাই না, আমি এই বেশি। এগুলি বিক্রি করেন? হ্যাঁ, বস্তা চালের দাম কম, এই চালের দাম বেশি। এই চালের দাম বেশি? তো বস্তার চালের দাম কম, তাহলে বেশি দামটা নেন কেন? এইটা খায় ভাই যারা, এটা আলাদা, এটা হলে আমন। আচ্ছা, স্বাদ আলাদা, মানে ওই চালের স্বাদ কম? হ্যাঁ, ওটা হলে ঔষধে। ও, ওটা ওষুধের আর এটা অরিজিনাল? হ্যাঁ, এটা হলে আমন স্বাদ লাগে না। আচ্ছা, যে কারণে এই চালের এখনো স্বাদ আছে, এই ভাতের এখনো স্বাদ আছে। হ্যাঁ। সন্ধ্যা নদী বানারীপাড়াতে ছুঁয়ে আছে যে গ্রামটিকে, সেই গ্রাম
কবি শঙ্খ ঘোষের, সেই শঙ্খ ঘোষ যিনি সতর্ক করেছিলেন, চুপ করো, শব্দহীন হও, পূর্বাভাস মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এখন তো আমরা কেউ কাউকে দেখতে পাই না, আমাদের মাঝে বিজ্ঞাপনের আড়াল। হ্যালো ভাইয়া, শঙ্খ ঘোষের বাড়ি এদিকে কোথায়? 1997-তে শঙ্খ ঘোষ এসে যেভাবে তার বাড়ি খুঁজেছেন, জানি না আমাদের খোঁজ করাটাও তেমন কিনা। তিনি তাও পৈতৃক নিবাসের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন, কিন্তু আমরা তার গ্রামে শঙ্খ ঘোষ নামটি খাওয়ার শৈলেও খুঁজে পেলাম না। কলকাতার এক কবি শঙ্খ ঘোষ, তার বাড়ি কোনটা? আমি তো সঠিক বলতে পারবো না, কিন্তু এই গাড়ি ভিতর গেলে সব কিছু জানতে পারবো। কবি শঙ্খ ঘোষ আছে না কলকাতায়, তো ওই ওনার বাড়ি কোনটা? ওনার বাড়ি বলতে কি ভাইয়া, এটা তো আমরা জানি ঘোষ বাড়ি। হ্যাঁ, ঘোষ বাড়ি। শঙ্খ ঘোষের সাথে এদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা আচ্ছা, না থাকার কথা, কারণ উনি তো এখানেই আসছিলেন 97 সালে নিজের বাড়ির খোঁজে। উনি কলকাতা থেকে এসেছিল। কবি শঙ্খ ঘোষ, কলকাতার কবি, ওনার বাড়ি কি এই ঘোষ বাড়ি? কবি তো আমি বলতে পারবো না। এই কলকাতা থাকেন শঙ্খ ঘোষ, মারা গিয়েছেন কলকাতাতেই, 97-তে এসেছিলেন। তার নাম আমি বলতে পারবো না। ঘোষ বাড়িতে এইটাই, এই এলাকার ঘোষ বাড়িতে এইটাই? এইটাই ঘোষ বাড়ি। মানে আপনারাও ঘোষ? ঘোষ দাস। হ্যাঁ, আপনারা দাস। তো ঘোষ থেকে তাহলে ঘোষ তো নাই, আছে খালি শুধু এক ছেলে, সে বরিশাল থাকে। ও আচ্ছা, যাওয়ার সময় আপনাদেরকে দিয়ে চলে গেছে? আমার বলতে নাই, তাহলে বিক্রি করে গেছে। ও আপনাদের কাছে বিক্রি করে চলে গেছে? আমার বলতে হয় না, অন্য কারো কাছে বিক্রি করেছে, তাদের কাছে আবার আপনারা নিয়েছেন? আমরা নিই নাই। ও আপনারা থাকেন? আচ্ছা, আপনারা দেখাশোনা করেন? আমরা ভাষা। ও আপনার ভাষা, আচ্ছা। ওই যখন বলবে তো যাইতে হবে। ও আচ্ছা, সুতরাং ঘোষের উত্তরসূরি কেউ এই এলাকাতে নাই? না, আছে বরিশাল। বরিশাল থাকে। সন্ধ্যার জলের সন্ধান আমার আগে চলে আসি পালরদির কাছে, আড়িয়াল খাঁর শাখা নদী। পালরদির এক পারে বরিশালের গৌর নদী, আরেক পারে মাদারীপুরের কালকিনি। স্রোতস্বিনী নদী প্রথম দেখাতেই মুগ্ধতা ছড়ায়। পালরদির গুণের হয়তো শেষ নেই। একটি গুণের কথা হয়তো সবার জানা, প্রায় 200 বছরের ঐতিহ্য যে গৌর নদীর দধির, সেই দধিকে শীতল করতে পালরদির স্পর্শের প্রয়োজন হয়। দধির স্বাদের সঙ্গে পালরদির জলের সম্পর্ক সূত্র থাকতেই পারে। বলে যে গৌর নদীর বিখ্যাত স্বাদের ভিন্নতাটা কি বলেন? স্বাদের ভিন্নতা বলতে এটুকুই বলবো আমরা, যে এখানে আমরা অরিজিনাল খাঁটি গরুর দুধের দধিটা তৈরি করি। আমাদের বিশ্বাস এর জন্যই আমাদের এটা স্বাদ বা জনপ্রিয়তা ভালো। শুধু কি মিষ্টি দই করেন? হ্যাঁ, আমরা মিষ্টি দই করি, এমনি টক দই সামথিং করি। আচ্ছা, আর মিষ্টি দইটা আমাদের প্রচলিত বেশি।
গোর নদীর দুধের সঙ্গে এই যে নদীর কি সম্পর্ক? আমাদের নদীর একান্ত দরকার, কারণ আমাদের দুধটা এই খেয়া পার হয়ে এপারে আসে, আর তারপরে আমাদের এই দুধ জুড়াতে নদীটা দরকার হয়। কীভাবে জুড়ান? টিনে করে নিয়ে নদীতে আস্তে ঘুরিয়ে ঠান্ডা করা হয়, তারপরে এসে তারপর হ্যাঁ আবার বরফে দেওয়া হয়, বরফ দিয়ে ঠান্ডা করা হয়, তারপরে সেকে তারপরে আবার চুলায় চানকে দেওয়া হয়। নদীতে কতক্ষণ রাখেন? নদীতে অনেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত। চলো 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বর্ষায় প্রকৃতি রূপের খোলস ছেড়ে বেড়ায়। এবারে শ্রাবণে পথে নেমে আমরা তার সেই অপসরী রূপ দেখতে পাচ্ছি। নদী খাল ও জমিনে যেন নেমে এসেছে কিন্নর কিন্নরীর দল। প্রকৃতির সেই সুর নৃত্য দেখতে দেখতে আমরা পৌঁছি বরগুনার তালতলিতে। এই তালতলিতেই আছে ছোট এক রাখাইন মহল্লা, নামিশিপাড়া। আপনি কি কি কাজ করেন? গৃহিণী, বাড়ি বাসার কাজ। আর হাঁস মুরগি পালি, একটা গরু আছে, আর এই বাড়ির কাজ তো সব কাজ করি, তাঁতের কাজ করি। তাঁতের কাজ এখন কিরকম চলছে আপনাদের? তাঁতের কাজ তো কিন্তু বর্ষার সিজনে বন্ধ থাকে, শীতের সিজনে খালি চলবে, চালু করে। কিন্তু শীতের সিজনে কি মানে ভালোই চলে আগের মতো নাকি? কিন্তু চাহিদা কমে গেছে কেন? চাহিদা কমেছে কেন? চাহিদা কমছে কেন? হেরা তো এখন তো ভালোভাবে চলে না বলছে, তাই জন্য মানে রেগুলার চলে, খেলে একটু বেশি ভাবে টানে। আচ্ছা, মানে তাঁতের আপনারা যেটা বুনেন, যে কাপড়টা তৈরি করেন, সেটা এখন বাজারে কম চলছে। আপনাদের এখন এই যে রোজগার কমে গেছে? রোজগার কমছে, এখন তো বেশিরভাগে বুনাই না, বুনান না, কারণ যেহেতু বাজারে চলে না। বাজারে চলে না। আচ্ছা, আর এমনি এই যে মুরগি বা ওই যে গরু পালছেন, সেখান থেকে রোজগার কীরকম হয়? গরু পালছে, দুইটা হইলে একটা বিক্রি করে, বাড়ি লাগলে। আর আপনার স্বামী কি করেন? হ্যাঁ, দিন মজুরি করে। রাখাইনপাড়া মানেই তাঁত চলার আওয়াজ কানে আসার কথা, কিন্তু কান পাতলে আজকাল আর রাখাইনপাড়া থেকে তাঁত বোনার শব্দ আসে না। তাঁত বন্ধ প্রায়, এক দুটো চলে কোনো মতে। দিদি, আগে যেরকম এই যে অর্ডার পেতেন, এখন কি একই রকম পান না একটু কমেছে? অর্ডার কমছে, আগে চাইলে তো বেশি চালু নাই, এই টাটগুলো কমে গেছে। কেন? সুতা পাওয়া যায় না, আবার টাট বেশি পাওয়া যায় না। আপনাদের এই মহল্লায়, এই পাড়ায় এখন তাঁত কয়টা? দুইটা আছে, মাত্র দুইটা তাঁত। এই দুইটা তাঁত দিয়ে কাজ হয়। আর এমনিতে এই যে এই পাড়ায়, এই পাড়া আপনারা কেমন আছেন? কি কি সমস্যাগুলি বলেন তো? কোনো সমস্যা আছে? আমাদের এই মহিলারা একটু ঘরে ঘরে কাজ করতে, টাট বোনাইতে, জঙ্গলে যাইয়া কাঁকড়া ধরতে, কুচিয়া ধরতে। এখন তো মুসলমানের অনেক ধরে, সেইটার জন্য যেই মন আমাদের যাক একজন হইলে মুসলমান 10 জন ধরা হয়ে গেছে। কাজটা সবাই মানে আরো শরীক চলে আসছে কাজের মধ্যে। আচ্ছা, সরকার তো যে ঘর বাড়ি দিয়েছেন আপনাদের? হ্যাঁ, দিয়েছে, এই 7টা ঘরে দিয়েছে আমাদের। আচ্ছা, বাকিরা পায় না। তো কটা পরিবার এখানে? 30টা পরিবার আছে। 30টা পরিবার, 7টা পেয়েছে। 7টা পেয়েছে। ঠিক আছে।
রাখাইনরা তাদের প্রচলিত পেশা ছেড়ে ভিন্ন পেশায়, পুরনো পেশা আঁকড়ে থাকলে পাতে অন্ন ওঠে না। এখন আমাদের খাওয়া দাওয়া, তারপরে চলাফেরা অনেক কষ্ট ভিতরে কেন? আছে আমরা। কেন? চল মনে করে এখন আগে আমরা যে সময় কাঁকড়া ধরতে পারতাম, কুচে ধরতে পারতাম, তা আমার রাখানোর সাথে চান্স নাই। কেন আগে মুসলমান সবাই মাঠে নেমে গেছে, কাঁকড়া মুসলমান ধরতে আছে, কুচে মুসলমান ধরতে আছে, যা কিছু মুসলমান সব করতে আছে। জঙ্গলের দিকটিও মুসলমান অরসর আমরা জঙ্গল ঢুকতে পারতেছি না। এই যে শুধুমাত্র এই কাঠ জঙ্গলের উপর নির্ভর না করে অন্য কাজে যাচ্ছে, অন্য কাছে যদি আমরা যদি কাজ একটা সরকারি যদি রাস্তায় কাজ করে আসে, ওই সময় যদি সেকশন পাই ওই সময় কাজ করতে যায়, যদি না পাই আমরা বসে থাকা লাগে। আপনাদের যে নিজেদের ভাষা, জি, আপনাদের নিজেদের সংস্কৃতি, সেগুলো কতটুকু ধরে রাখতে পারছেন? আমরা যত আমরা আগে আদিবাসী আমার এখানে যারা মুরব্বীরা যারা আছে, আস্তে আস্তে যারা শিখতেছে সেটা সব বুঝে গেছে, বুঝতে আমরা সব একটু রাখতে পারতেছি। এবং উৎসব কি সবসময় হয়? উৎসব মানে এপ্রিল মাসে 13 তারিখে, এপ্রিল 14 তারিখে আমার উৎসব হয়, জল উৎসব হয়। আচ্ছা, সেগুলো তো কোনো সমস্যা হচ্ছে না, এটা সমস্যা হয় না। সমস্যা হচ্ছে যে সারা বছর আপনাদের চলার ক্ষেত্রে রোজগারের সমস্যা হচ্ছে। জি, তারপর আমার পানস সারে পানস পূজা করে ওইসব আমরা পালন করি, সেগুলি হচ্ছে, ওই যে হচ্ছে, কিন্তু রোজগারটা কমে গিয়েছে। আচ্ছা, এই যে রাখাইন পাড়ার যে ছেলেমেয়েরা আছে তারা কি মানে তাদের লেখাপড়ার পরিস্থিতিটা বলো তো? হ্যাঁ, ভালো। মানে স্কুলে সবাই যায় নাকি অর্ধেক যে আবার মানে ড্রপ আউট হয়? না, ড্রপ আউট হয় না, এখন তো আর হয় না। ধরেন আগে যারা ছিল তাদের ক্ষেত্রে হয়তো বা, কিন্তু এখন যারা বর্তমানে আছে তাদের সাথে এরকম হয় না। সবাই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তো ডিগ্রি বা বিশ্ববিদ্যালয় শেষ করেছে, এই সংখ্যাটা কি আস্তে আস্তে বাড়ছে? খুব একটাও বাড়ে নাই, মানে পাড়ার ক্ষেত্রে বেশি একটা দেখা যায় না। পাড়াতে বেশিরভাগ এরকম হয় যে যারা আছে, অনেকেই আছে যেরকম তাঁতের উপর নির্ভরশীল আছে, তারপরে কৃষির উপর নির্ভরশীল, এগুলা দিয়া খুব একটা মানে ওই যে শহরে গিয়ে পড়াশোনা করা বা ভালো একটা ভার্সিটি বা এতে পড়াশোনা করা, এগুলো হয় না। আপনার ভবিষ্যৎ ইচ্ছে কি? এই যে ডিগ্রি পড়ছেন, কোন পেশায় যাবেন? এখনো ইচ্ছা আছে একটা মানে গভর্নমেন্টের যে কোনো একটা কাজে যাওয়া বা, হ্যাঁ, বিশেষ করে আমার বিসিএস কমপ্লিট করার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু আমার অনার্স করার ইচ্ছা ছিল বাট বিভিন্ন কারণে এটা হয় নাই, তো এখন ইচ্ছা আছে যে কোনো রকম নিজের স্বপ্নটাকে কমপ্লিট করার, বাট চেষ্টা করছি। আরো মেয়েরা, আরো ছেলেরা স্কুলে যাক, এই যে আপনাদের ডিগ্রি পড়ুক, সেই কাজটা আপনি এখানে করেন? মানে আমি পড়াই, মানে সহযোগিতা পড়তে ধরেন প্রাইভেট পড়ানো ছোটোখাটো ওই রকমের চেষ্টা হয়, বাট আমার দ্বারা খুব একটা এরকমভাবে করা, এইটা তো আমি নিজেই এখন পর্যন্ত লড়াই করতেছি। তো একটা লড়াই করতে হচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, জীবন কেমন? জীবনের বৃত্তান্ত আকাশে লিখে রাখা যায়? মেঘ তো এক মহাফেজ খানা, তার কাছেও কথা জমা রাখা যায়? কথা কি শুধু অন্যকে জানানোর? নিজের কথাও তো নিজের জন্য জমিয়ে রাখা যায়। সমুদ্রের কাছে যেমন বলে আসা যায় অভিযোগ অনুযোগ। সমুদ্রের উত্তাল ঢেউ যেমন করে সে জমিনকে জানায় 3 ভাগ পৃথিবীর দিবানিশির সুখ দুঃখ, তেমন করে সমুদ্র কি শোনে মানুষের লড়াই? জীবনের ভাগ শেষে যে অঙ্কটা রয়ে যায় তার সঙ্গে শ্রাবণের বিন্দু জল, সমুদ্রের উর্মির পাটিগণিত মেলাবে কোন জামা?